হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ রকি বলছি। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার টপিকস হচ্ছে ফটোশপ ক্লাস 11। এখানে মেনু ডিটেলসগুলো নিয়ে আমি আলোচনা করব। ফটোশপ সফটওয়্যারটি রান করলাম। এখানে মূলত আপনাদের ক্লাসগুলোতে ক্লাস বাই ক্লাস অনেক কিছু আলোচনা হয়েছে। এখান থেকে অনেক মেনু নিয়ে আলোচনা হয়েছে, টুলসগুলো আপনাদেরকে সমস্ত টুলস ক্লিয়ার করা হয়েছে। সো ওভারঅল জাস্ট একটু রিপিট করার জন্য বা জাস্ট ওভারঅল আমরা একটু দেখে নিই, আসলে একটা রিভিশন হয়ে যাক যে মেনুগুলো কীভাবে কাজ করে বা মেনুগুলোতে কী কী, কোন মেনুতে কী থাকে সেটা নিয়ে ওভারঅল একটা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এই ক্লাসটা মূলত। তো যেখানে আমরা দেখি যে ফাইল মেনু আছে, সো বিষয়গুলো আমরা জানি, তারপরেও আরেকবার জাস্ট রিপিট করা যে এখানে কি ফাইল থেকে নিউ, যেটা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ফাইল নেওয়া যায়, তাই তো। আর আছে ওপেন, যে একটা ছবি বা একাধিক ছবি ফটোশপে ওপেন করতে হলে আপনাকে ফাইল থেকে ওপেনে গিয়ে আপনি যে ছবিগুলো সিলেক্ট করে দিচ্ছেন সেই ছবিগুলো ফটোশপে ওপেন হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর দেখা যাচ্ছে এখানে আছে ব্রাউজ ইন ব্রিজ। ব্রাউজ ইন ব্রিজটা হয়তো বা দেখা হয়নি কখনো। সো এই বিষয়টা হচ্ছে যে কি, যে আপনার ফটোশপটা যখন আমরা ইনস্টল করে থাকি তার সাথে এই ব্রিজ সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়, তাই না? যদি আপনি ইনস্টল করে থাকেন, সো এই ব্রিজটা একটা নতুন উইন্ডোতে চলে আসবে যখন আপনি ফাইল থেকে ওপেন ইন ব্রিজ দিবেন। সো এটা মূলত বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর এটা কি জিনিস, এখানে হচ্ছে যে কি ছবিগুলো এখানে থাকে আপনার পিসিতে, যে এখানে আপনার যেভাবে কম্পিউটার ডকুমেন্টস, তাই না, যা আছে সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে, যে এখান থেকে আপনি আমরা যেভাবে ছবি ওপেন করি ফাইল থেকে ওপেন, এটা হচ্ছে কি ব্রিজ থেকে ছবি ওপেন করা। যেমন এখানে যে বিভিন্ন ছবি আছে এবং কি হয় দেখা যায় এখান থেকে যে কোনো ছবি আপনি সিলেক্ট করলে তার এই ডান পাশে এখানে ছবির ডিটেলসটা দেখা যায়, যে ছবির রেজুলেশন কত, ছবির সাইজ কেমন, ফাইল নেম কি আছে, তাই না, ডেট ক্রিয়েটেড, ডেট মডিফাইড। সো একটা ছবির ডিটেলস, এটা আরজিবি মোডে আছে নাকি, তাই না, কালার মোডটা কি আছে। সো এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে আপনি ছবি ওপেন করতে পারছেন। সো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, আমরা ফাইল থেকে ওপেন দিয়েও ছবি নিয়ে আসতে পারি, অথবা আমার কম্পিউটার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে ফটোশপে কিছু ছবি ওপেন করতে পারি। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। আমরা স্মার্ট অবজেক্ট বুঝে থাকি যে কি, যে স্মার্ট অবজেক্টটা মূলত কি হয়, যে একটা অবজেক্টকে যখন, একটা ছবিকে বা একটা শেপকে যখন আপনি একটা স্মার্ট অবজেক্ট করে ফেলেন, তখন সেই ছবিটা ছোট হয়ে আবার যখন বড় হয় তখন কি তার পিক্সেলগুলো নষ্ট হয় না। মূলত এর জন্য ছবিকে স্মার্ট অবজেক্ট করা হয়। সো যখন আপনি একটা ছবিকে ফাইল থেকে ওপেন করে নিয়ে আসেন তখন সেটা স্মার্ট অবজেক্ট হয় না, করে নিতে হয়। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে নিতে হয় কিভাবে, সেই ছবির লেয়ারে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে সেটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যায়। আর আপনি যদি চান যে একটা ছবি আপনি স্মার্ট অবজেক্ট করেই সেটাকে ওপেন করবেন, সেক্ষেত্রে আপনাকে ফাইল থেকে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট যদি আপনি দেন, ফাইল থেকে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট দিয়ে যদি কোনো ছবি আপনি ওপেন করেন, সেক্ষেত্রে সেটা স্মার্ট অবজেক্ট হয়েই চলে আসে। এখানে খেয়াল করে দেখেন যে এখানে লেয়ারটা কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে, তাই না? লেয়ারটা ধরলে বলছে যেটা স্মার্ট অবজেক্ট থাম্বনেল। সো স্মার্ট অবজেক্ট হিসেবে ফাইলকে পেতে হলে বা ছবিকে পেতে হলে আপনাকে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট দিয়ে সেটাকে নিয়ে আসতে হবে, তাই না? ওপেন রিসেন্ট, এখানে আপনি রিসেন্ট ডকুমেন্ট কি কোনগুলো ওপেন করেছেন সেগুলো এখানে দেখা যাচ্ছে, আপনি পেয়ে যাবেন। ক্লোজ করলে ফাইলটা ক্লোজ হবে, ক্লোজ অল, ক্লোজ টু বি, সেভ, সেভ অ্যাজ। সেগুলো আমরা জানি যে সেভ করলে কি হয়, একটা ছবি আপনি যখন নিয়ে কাজ করছেন সেটা সেভ দিলে নর্মালি সেভ হয়ে যাবে। সো সেভ আর সেভ অ্যাজ এই দুটো বিষয় একটু বিষয়টা ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। সেভ দিলে কি হয় আর সেভ অ্যাজ দিলে কি হয়। আপনি ধরেন একটা ছবি নিয়ে কাজ করছেন, ঠিক আছে, কোনো একটা ধরেন এই ছবিটা আমি নিয়ে এখানে কিছু কাজ করব, কি হবে, আমি যদি সেভ দিয়ে দেই বা কন্ট্রোল এস প্রেস করি তাহলে এই ছবিটাই সেভ হয়ে যাবে। এটাতে আপনি যে এডিট করেছেন বা যা কিছু করেছেন এই ছবিটাই সেভ হয়ে যাচ্ছে, মানে কি আপনার পুরো মেইন কপিটাতে আপনার কাজটা সেভ হয়ে যাচ্ছে। সো বিষয়টা এটা না করে আমাদেরকে কী করতে হয়, সেভ অ্যাজ কমান্ড দিতে হয়, যেটা হচ্ছে শিফট কন্ট্রোল অ্যাজ। সেভ অ্যাজ যদি করেন তাহলে কি হচ্ছে যে এই ছবিটা আপনার নতুন একটা লোকেশনে বা নতুন একটা নামে কোনো একটা লোকেশনে ছবিটা আলাদাভাবে সেভ হবে। সো আমাদেরকে সেভ অ্যাজ, কোনো একটা ছবি নিয়ে আমরা কাজ করলে আমরা কখনোই সেভ না, সেটাকে সেভ অ্যাজ করার মাধ্যমে সেভ করব, যেন সেটা আলাদাভাবে অরিজিনালটাতে আমরা সেভ না করে আলাদাভাবে নতুন একটা নামে সেটা সেভ করা যাচ্ছে। তারপর আছি সেভ ফর ওয়েব, যেটা হয়তো বা ক্লাসে আলোচনা হয়েছে, তারপরেও বলছি যে সেভ ফর ওয়েব মূলত ওয়েবসাইটের জন্য, একটা ওয়েবসাইটের জন্য যখন আপনি ছবি সেখানে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ ফর ওয়েব থেকে ছবিকে সেভ করতে হয়। বিষয়টা আসলে কি, যে ওয়েবসাইটে মূলত আমরা খুব হাই রেজুলেশনের ছবিগুলো বা বড়
খুব বেশি মেগাবাইটের ছবিগুলো আমরা সেখানে পোস্ট বা সাবমিট করি না। ওয়েবসাইটের জন্য মূলত যেন ওয়েবসাইটটা খুব দ্রুত লোডিং হয়, তার জন্য কি যেন ইউজার ফ্রেন্ডলি হয়। একটা ওয়েবসাইট আপনি অনেক বড় বড় ছবি পোস্ট করেছেন বা সাবমিট করেছেন, সেখানে কোনো একটা ইউজার সেই ওয়েব পেজটা ভিজিট করলে কি হবে, সেটা লোডিং হতে অনেক বেশি সময় নেবে, তাই না? সো আমরা কোনো একটা ওয়েবসাইট এই লং টাইম ধরে লোডিং হবে তাতে আমরা অভ্যস্ত না, আমরা সেটা না দেখে অন্য একটা ওয়েবসাইট তখন সার্চ করি। সো বিষয়টা হচ্ছে কি, কোনো একটা ওয়েবসাইট যেন দ্রুত ব্রাউজিং করা যায় বা এটা তাড়াতাড়ি লোডিং হয়, তার জন্য সেখানে আমরা যে পিকচারগুলো সেভ করে থাকি বা পোস্ট করে থাকি, সেখানে কি পিকচার সাইজগুলোকে কোয়ালিটি ঠিক রেখে কাস্টমাইজ করে, তাই না, রেজুলেশন ছোট করে এবং ফাইল সাইজকে ছোট করে সেখানে সাবমিট করা হয়। সেই মূলত কাজটা করার জন্য আপনাকে যে কোনো একটা ছবিকে হাই রেজুলেশন একটা ছবিকে আপনি সেটাকে রেজুলেশন ছোট করে সেভ ফর ওয়েব থেকে যদি সেভ করেন, সেভ ফর ওয়েবে চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনি একটা নতুন উইন্ডো চলে আসছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল, অপটিমাইজ, 2 আপ, 4 আপ, 4টা ধরনের ট্যাব দেখা যাচ্ছে। এখানে আপনি 4 আপে চলে যাবেন, জুম ছোট বড় করে আপনি ছবিটাকে দেখতে পারবেন। এবং এখানে জেপিইজি ফরম্যাটে, এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জেপিইজি ফরম্যাটে গিয়ে আপনি এখানে 4টা অপশন পাচ্ছেন 4 আপে। একটা হচ্ছে অরিজিনাল, একটা জেপিইজি 100 কোয়ালিটি, একটা জেপিইজি 50 কোয়ালিটি, একটা জেপিইজি 25 কোয়ালিটি। সো আমি কোনটা নিব? আমার টার্গেট হচ্ছে অবশ্যই যে 100 কোয়ালিটি। আমি কোয়ালিটিকে লেস না করে কোয়ালিটি এনশিওর রেখে আমি কি করব, যে ফাইল সাইজ ছোট কিভাবে হয় সেটা আমার টার্গেট, যে আমার কোয়ালিটি নষ্ট করা যাবে না। সো আমি 100 কোয়ালিটি এটা সিলেক্ট করে আপনি এখানে ম্যাক্সিমাম দিয়ে দেন, যে সবচেয়ে ভালো সব কোয়ালিটিটা আমার এনশিওর হবে। এখানে কোয়ালিটি 100% রেখে আপনি যখন এই ফাইলটাকে সেভ দিচ্ছেন, তখন কি হচ্ছে, এটা দেখা যাবে যে খুব আপনার মেইন ফাইল ছিল দেখা যাচ্ছে 5 মেগাবাইট বা 6 মেগাবাইট, আপনার এইখান থেকে যখন রেজুলেশন ছোট করে এটাকে সেভ করতে যাচ্ছেন, দেখা যাবে 1 মেগাবাইটেরও কম, কয়েক কিলোবাইটের ভিতর ছবিটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বলছিলাম যে ওয়েবের জন্য ছবিকে সেভ করতে হলে ফাইল থেকে সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করে সেটাকে ওয়েবসাইটের জন্য পোস্ট করতে সাবমিট করতে হয়। তাছাড়া এখানে যে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো খুব বেশি ইম্পর্টেন্ট জেনে নেওয়াটা। আবার এখান থেকে আপনাদের এক্সামেও কোশ্চেন আসতে পারে যে আসলে জিআইএফ, জেপিজি এগুলো কি, বা ফাইল ফরম্যাট কয়টা, সেভ ফর ওয়েব থেকে ফাইল ফরম্যাট কয়টা আছে, জিআইএফ, জেপিজি, পিএনজি 8, পিএনজি 24, ডাব্লিউবিএমপি। এখানে বিষয়গুলো হচ্ছে যেমন জিআইএফটা আসলে কি, সেই ফুল ফর্মগুলো আমাদেরকে জানতে হবে। আমি যদি একটু এমএস ওয়ার্ডে লিখি, সো জিআইএফ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, ডাব্লিউবিএমপি হচ্ছে ওয়্যারলেস বিটম্যাপ। ঠিক আছে,
সো এগুলোর এক্সটেনশন বা ফুল ফর্ম আমরা জেনে নিলাম। এখানে দেখা যাচ্ছে পিএনজি দুটো আছে, একটা হচ্ছে পিএনজি 8, একটা পিএনজি 24। আমরা পিএনজি 24টা ইউজ করব, কারণ পিএনজি 8-এ আপনার 256 কালার সাপোর্ট করে, আর পিএনজি 24 নিয়ে যখন আপনি কাজ করবেন তখন মিলিয়নস অফ কালার সাপোর্ট করবে, যেটার আউটপুট কোয়ালিটিটা একটু ভালো আসবে, আর মূলত এটার ফাইল সাইজটা একটু বড় হয়। সো পিএনজি 24টা ইউজ করলে যখন পিএনজিতে কিছু সেভ করতে যাবেন তখন পিএনজি 24টা নিয়ে করলে কালার কোয়ালিটিটা আপনি ভালো পাবেন এবং এটার ফাইল সাইজ একটু বড় হবে। আর যদি আপনাকে ফাইল সাইজ একটু ছোট করে সেভ করতে হয় পিএনজি, সেক্ষেত্রে আপনি পিএনজি 8 ইউজ করতে পারেন। আর জিআইএফ মূলত ইউজ হয়ে থাকে যে অ্যানিমেশন সেভ করার সময়, যখন আপনি একটা ফটোশপ থেকে কোনো একটা অ্যানিমেশন করবেন, সেই অ্যানিমেশনটা সেভ করার জন্য আপনাকে জেপিজি না জিআইএফ করতে হবে, তাহলে অ্যানিমেশনটা সাপোর্ট করবে, তাছাড়া অ্যানিমেশন সাপোর্ট করবে না। আর জেপিজি কেন ইউজ আমরা জানি, যে স্টিল পিকচার যখন আপনি সেভ করছেন। আর পিএনজি মূলত ইউজ হয় যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ট্রান্সপারেন্ট করার জন্য, আপনি একটা ছবি এঁকেছেন বা একটা আইকন বা একটা কিছু এঁকেছেন, সেটা উইদাউট ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করবেন, মানে ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে, শুধু অবজেক্টেই থাকবে, বাকি জায়গাটা ট্রান্সপারেন্ট থাকবে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডিলিট করে যদি আপনি পিএনজিতে ফরম্যাটে সেভ করেন, সেটা আপনি ট্রান্সপারেন্ট হিসেবে যে কোনো ছবির উপর নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আর ডাব্লিউএমবিপিটা মূলত এটা সাধারণত ইউজ হয় না, এটা আপনি আউটপুট দেখতে পাচ্ছেন যে এরকম একটা হয়ে যাচ্ছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সো এই 4টা বিষয় আপনি জানা থাকলেই হবে, ঠিক আছে। তো এটা নিয়ে যখন আপনি সেভ করছেন, সেটা সেভ ফর ওয়েবের জন্য সেটা সেভ হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা প্লেস, যেমন ফটোশপে কোনো ছবি নিয়ে আসতে হলে আপনি প্লেস করে কোনো ছবি নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ছবিটা স্মার্ট অবজেক্ট হয়েই প্লেস হবে, তাই না। দেখুন ছবিটা যখন প্লেস হলো, দেখেন এটাকে ধরলে এটা স্মার্ট অবজেক্ট হিসেবে প্লেস হয়ে আসে, ঠিক আছে। একটা ছবির ভিতরে যখন আপনি কোনো ছবি প্লেস করতে যাচ্ছেন, যদি প্লেস করে নিয়ে আসেন, সেটা স্মার্ট অবজেক্ট হয়ে প্লেস হয়ে আসে। আচ্ছা, তারপরে ইম্পোর্ট। এখানে ইম্পোর্ট থেকে মূলত আপনার কম্পিউটারে যদি আপনার ডিভাইসে যদি স্ক্যানার লাগানো থাকে, সো স্ক্যানার থেকে সেখানে যে ছবি স্ক্যান করার মাধ্যমে আপনি ইম্পোর্ট থেকে এখানে নিয়ে আসতে পারবেন। এক্সপোর্ট হচ্ছে কি, আপনার প্রিন্ট বা কোনো একটা আপনি এখানে পাথ করেছেন, তাই না, সেটা ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন। সো এই ধরনের কাজ করার জন্য যে ফটোশপে একটা পাথ করে, সেটাকে কীভাবে ইলাস্ট্রেটরে নিয়ে যাবে, সে পাথটা করে বা একটা অবজেক্টকে আপনি পাথ টু ইলাস্ট্রেটর দিলেন, সেটা ইলাস্ট্রেটরে চলে যাবে। তারপর অটোমেট ব্যাচ, এখানে মূলত অ্যানিমেশনের ক্লাসে দেখানো হয়েছে যে একটা অ্যানিমেশন না কি, আপনার ওই যে অ্যাকশন করার পর মূলত ওই অ্যাকশনটা অটোমেট ব্যাচ থেকে অ্যাকশনটা করা হয়, যে আপনি কিছু কোনো একটা ছবিতে অ্যাকশন করেছেন, যে সেই অ্যাকশনটা আপনি আরও 100টা ছবিতে সেটা প্লে করবেন। সো অটোমেট ব্যাচ থেকে সেখান থেকে জাস্ট দেখিয়ে দেওয়া হয় যে কোন সেটের কোন অ্যাকশনটা আপনি কোন ফোল্ডার থেকে নিয়ে কোন ফোল্ডারের ডেস্টিনেশন কোথায় যে কাজটা করে ডান করবেন, সেটা ওকে দিলে সেখান থেকে হয়ে যায়, যেটা অ্যাকশনের ক্লাসে দেখানো হয়েছে। এখন আর দেখানোটা আমি প্রয়োজন মনে করছি না। আচ্ছা, এই তো মূলত প্রিন্ট দেওয়া যাচ্ছে, এক্সিট দেওয়া যাচ্ছে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল কিউ বা এক্সিট দিলে কী হবে, ফটোশপটা এক্সিট হয়ে যাবে। সো এই ছিল মূলত ফাইল মেনুগুলো। তারপর যদি আমরা চলে আসি এডিট মেনুর ক্ষেত্রে, এডিট মেনু এখন আমরা চলে আসি যে এডিট মেনুতে কি আছে, যে দেখি আমরা যে আনডু, ফ্রি ট্রান্সফর্ম, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি কিছু কাজ করছেন, তাই না, ফটোশপে যখন আপনি কোনো কাজ করছেন, যদি আমি একটু দেখাই, ধরেন কোনো একটা ব্রাশ নিয়ে আপনি কিছু পেইন্ট করছেন, হ্যাঁ, একটা ব্রাশ নিয়ে যখন আমি কিছু পেইন্ট করছি, সো এই কাজটা কি একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, তাই না। সো আমি যাচ্ছি যে না, লাস্টের যে 3টা দাগ দিলাম, এটা কি, এটা আমি ভুল করেছি, অথবা অন্য কালার দিয়ে দিতাম বা অন্যভাবে আঁকতাম, সেই স্টেপটা আমাকে ব্যাকে যেতে হবে। তার জন্য ওইটা হচ্ছে কি, এডিট থেকে স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড। স্টেপ ব্যাকওয়ার্ড হচ্ছে অল্ট্রা কন্ট্রোল জেড প্রেস করার মাধ্যমে আপনি একটা করে স্টেপ ব্যাকে যেতে পারবেন। আর স্টেপ ফরওয়ার্ড হচ্ছে শিফট কন্ট্রোল জেড, যে শিফট কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে কি হবে, একটা করে স্টেপ আবার আগানো যাবে। যদি আমি একটু দিয়ে দেখি, কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল জেড প্রেস করছি, একটা করে স্টেপ ব্যাকে যাচ্ছে, আবার যখন আমি শিফট কন্ট্রোল জেড প্রেস করছি, সেই স্টেপগুলো ফিরে আসতেছে। তো এই আনডু করার কাজটা মূলত এখান থেকে যে আপনি লিখে নিতে পারেন যে স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, ঠিক আছে। এই বিষয়টা যে কয়টা স্টেপ ব্যাকে যাবে, আপনি এভাবে একটা ডকুমেন্ট নেওয়ার পর আপনি যত কাজ করেন, শুধু ব্রাশ পেইন্ট না, আপনি যা কিছুই করেন না কেন, সব স্টেপ বাই স্টেপ আপনার পিসিতে বা আপনার সফটওয়্যারের ভিতর কি স্টোর হতে থাকে, প্রত্যেকটি স্টেপ স্টোর হতে থাকে। এভাবে আপনি অল্ট্রা কন্ট্রোল জেডের মাধ্যমে ব্যাকে যেতে পারছেন। সো কয়টা স্টেপ ব্যাকে যাওয়া যাবে, এই বিষয়টা আছে এখানে। যদি আমরা দেখি, এডিট থেকে প্রেফারেন্স
প্রেফারেন্স থেকে পারফরম্যান্সে যে আপনি দেখতে পাচ্ছেন যেখানে হিস্টোরি স্ট্যাটাস দেওয়া আছে 20, তার মানে ঠিক আপনি 20টা স্টেপ ব্যাকে যেতে পারবেন। এর বেশি কি যাওয়া যাবে? হ্যাঁ, যদি আমরা একটু দেখি এখানে 20 থেকে বাড়িয়ে কত 30, 40, 50, 100, 200, 1000, মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা 1000 স্টেপ আমি ব্যাকে যেতে পারবো। যদি 1000 আমি ওকে দিই 1000 স্টেপ ব্যাকে যাব, তাহলে কি 1000 স্টেপ দিয়ে এটাকে ওকে করে রাখবো আমরা? অবশ্যই না। কেন? যখন আপনি 1000 দিয়ে ওকে করে রাখবেন এতে কি আপনি 1000টা স্টেপ ব্যাকে যেতে পারবেন। একটা সুবিধা আছে, বাট অসুবিধা কি, এখানে আপনি যখন কাজ করতে যাবেন তখন কি আপনার প্রত্যেকটা স্টেপ সে তার র্যামের ভিতর বা তার মেমোরির ভিতর ধরে রাখবে। এতে করে আপনার মানে সি ড্রাইভের র্যামগুলো সে স্টোর করতে থাকবে, যাতে করে আপনার পিসিটা মানে খুব বেশি স্লো হয়ে যাবে, ফটোশপ স্লো হয়ে যাবে, সফটওয়্যার কাজ করতে যাবে না। আর 1000 স্টেপ ব্যাকে যাওয়ার আমার কখনোই প্রয়োজন পড়বে না। আপনি স্টেপগুলো যখন ব্যাকে যেতে থাকেন তখন কী হয়, মানে কাজগুলো মুছে মুছে ব্যাকে যায়। একটা কাজ আপনার কতবার ব্যাকে যাওয়া উচিত? আপনি 3বার 4বার হলেই তো এনাফ। 5বার 20বার বা 30বার ব্যাকে যেতে তার থেকে কি নতুন করে করাটাই ভালো, তাই না? এতবার আমাকে ব্যাকে যাওয়ার প্রয়োজন নাই। 10বার বা 20বার এতবারও যাওয়ার প্রয়োজন নেই। এতবার ব্যাকে না গিয়ে আমি সেই লেয়ার কেটে নতুন করে কাজটা করতে পারি। সো সেটা 1000, 100 এই ধরনের করে না করে সেই 20 to 50-র ভিতরে এটাকে সীমাবদ্ধ রাখেন, ঠিক আছে? 20 থেকে 30, 50-র ভিতরে এটাকে সীমাবদ্ধ রাখেন, যে এতগুলো স্টেপ আসলে আমাকে ব্যাকে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তাই না? এর থেকে ভালো নতুন করে করা। সো এটা আপনি ওই আপনার পিসি যেন স্লো না হয়ে যায় তার জন্য সেটাকে বাড়িয়ে না দিয়ে আপনি 20 to 50-র ভিতরে এটাকে সীমাবদ্ধ রাখেন, তাতে কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, এটা ছিল আমার ওই স্টেপ ব্যাকওয়ার্ড স্টেপ ফরওয়ার্ডের বিষয়গুলো। তারপর কাট কপিতে আমরা বুঝি Ctrl+X দিয়ে কাট করা হয়, কোনো অবজেক্টকে Ctrl+C তে কপি করা হয়। তারপরে কি কপি মার্জ, Shift+Ctrl+C। কপি আর কপি মার্জ বিষয়টা একটু ইম্পর্টেন্ট, আমি যদি একটু দেখাতে চাচ্ছি। সাপোজ আমি এখানে কোনো একটা অবজেক্ট আঁকলাম, কালার একটা হলেই হলো। এই অবজেক্টটাকে আমি কয়েকটা কপি করলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমি এগুলোকে সব একটা সিলেকশন করলাম, ঠিক আছে। এবার সবগুলো সিলেকশন করে Ctrl+C দিলাম, নতুন একটা লেয়ার আমি নিলাম, নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। তো ছোট কেন, ডিফল্ট ফটোশপ সাইজই নেই। আচ্ছা, তো এখানে গিয়ে কি আমি Ctrl+C দিলাম, এখানে এসে Ctrl+V দিব, কি হচ্ছে একটা অবজেক্ট চলে আসছে মাত্র, তাই না? কেন? আমার তো সবগুলো ছিল, বাট লেয়ার আমার যে লেয়ারটা সিলেক্ট করা সেই লেয়ারটাই কপি হয়ে এখানে পেস্ট হয়েছে, তাই না? সেই লেয়ারটাই কপি হয়ে এখানে পেস্ট হয়েছে, সেটা হচ্ছে কপি। আর আমি যদি কপি মার্জ করি, যে Shift+Ctrl+C, তাতে করে কি হয় দেখেন, এখানে আমার সিলেক্ট আছে, আমি Shift+Ctrl+C দিলাম, ঠিক আছে। এখানে এসে আমি V দিচ্ছি, মানে Ctrl+V দিচ্ছি, পেস্ট, Ctrl+V। এখন কোনটা আসলো? এখন কিন্তু সবগুলো দেখেন, খুব এই ডকুমেন্ট সাইজটা ছোট তার জন্য ওভাবে দেখাচ্ছে। এখন সবগুলো পেস্ট হয়ে চলে আসলো। তাহলে কপি আর কপি মার্জ তো বোঝা গেল, তাই না? কপিতে যে একটাই কপি হয়, আপনার যে সিলেক্টেড লেয়ারটাতে যে অবজেক্টটা থাকবে সেটাই কপি হয়। আর কপি মার্জ যখন আপনি দিচ্ছেন, সো আপনার ওই সিলেকশন এরিয়ার ভিতর যত লেয়ার থাকতে কেন সব কিছু সে কপি করে নেবে, তাই না? আচ্ছা, তারপর চলে আসি পেস্ট। পেস্টের ভিতরে দেখেন পেস্ট স্পেশাল আছে, যে পেস্ট ইন প্লেস, তাই না? সো পেস্টে তো পেস্ট হয়, পেস্ট ইন প্লেসে কি হয়, ধরুন আমি এখান থেকে বাকি লেয়ারগুলো ডিলিট করে দেই। আচ্ছা, রইল এটা, সরি, এই লেয়ারটা সিলেক্ট করে এটা রইল। এটাকে আমি Ctrl+C তে কপি করলাম, এবার পেস্ট করব Ctrl+V। কোথায় পেস্ট হলো? যে কোনো এক জায়গাতে পেস্ট হলো, তাই না? তার পাশে দিয়ে যে কোনো একটা জায়গাতে পেস্ট হলো। এবার আমি কি করছি, Ctrl+C তে কপি করে এবার আমি পেস্ট ইন প্লেস করব, তাই না? এডিট থেকে পেস্ট ইন প্লেস, যেটা হচ্ছে Shift+Ctrl+V। Shift+Ctrl+V প্রেস করেছে, কি হয়েছে? পেস্ট হয়েছে? হয়নি? হয়েছে, দেখেন এখানে পেস্ট হয়েছে, বাট পেস্টটা কোথায় হয়েছে? আমি মুভ টুল দিয়ে সরিয়ে দেখি, যে ঠিক তার উপরে পেস্ট ইন প্লেস, যেখান থেকে আপনি কপি করেছেন ঠিক সেখানেই পেস্ট হওয়া, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে এমন যে পেস্ট ইন প্লেস মানে সেখানেই পেস্ট হয়, আর যখন আপনি শুধু পেস্ট করছেন তো সে আশেপাশে কোথাও পেস্ট করে নিবে, তাই না? হ্যাঁ,
তো এই ছিল মূলত পেস্ট। তারপরে আসি যে চেক স্পেলিং, বিষয়টা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। চেক স্পেলিংটা কি যদি আমরা একটু দেখি, তার আগে এখানে কিছু টেক্সট লিখতে হবে। আচ্ছা, কি লিখলাম? উই আর গুড স্টুডেন্ট। স্টুডেন্ট বানানটা ভুল লিখে ফেলেছি, তাই না? উই আর গুড স্টুডেন্ট, এটা বারবার লেখা আছে যে প্রত্যেক জায়গাতেই কি স্টুডেন্ট বানানটা ভুল লেখা আছে। তা আমি ক্লায়েন্টের জন্য কোনো কাজ করছি, অনেক কিছু লিখেছি, তাই না? সেখানে স্বাভাবিক কোনো বানান ভুল থাকতেই পারে। সো স্পেল চেকিংটা যেমন MS ওয়ার্ডে করা যায়, সেটা ফটোশপেও করা যায়। সেটা কি? এডিট মেনু থেকে। এডিট মেনু থেকে আপনার লেখা ব্লক থাকতে হবে এমনটা না, তাই না? টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকলেই হবে। আপনি এডিট থেকে চলে যান চেক স্পেলিং বিষয়টাতে। চেক স্পেলিংয়ে গিয়ে দেখেন কি আছে, যে আপনার যে ভুল লেখাটা, তাই না, এটা সে অটোমেটিক ধরে নিয়েছে যে এই ডকুমেন্টের ভিতর এই লেখাটা ভুল আছে, এই লেখাটা অটোমেটিক ব্লক হয়ে গেছে, তাই না? এই ভুলটা কি দিয়ে সংশোধন করবেন? এখানে কিছু আপনাকে সাজেশন করছে যে কী হবে, স্টুডেন্ট। হ্যাঁ, আমি স্টুডেন্ট দিয়ে এটাকে সংশোধন করব। স্টুডেন্ট দিয়ে এখন কি করব? চেঞ্জ অল। আমি যদি চেঞ্জ দেই, এই শব্দটাই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এই স্টুডেন্ট হয়ে যাবে। আর যদি আমি চেঞ্জ অল দেই, তাহলে এই শব্দটা যদি আমার ডকুমেন্টের ভিতর আরও কোনো জায়গাতে ভুল থাকে, সে সবগুলোকে পরিবর্তন করে এই স্টুডেন্টটাকে কনভার্ট করে দেবে, তাই না? সো আমি চেঞ্জ অল দিলাম, দেখেন একটা একটা করে দেখাচ্ছে যে স্পেল চেকিং কমপ্লিট। ওকে, তো এখন যা যেখানে যেখানে ভুল ছিল সব কিছু শুদ্ধ হয়ে গিয়েছে। সো বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি ক্লায়েন্টের জন্য যখন বা আপনার নিজের জন্য যখন টেক্সট নিয়ে কিছু কাজ করছেন, অনেক কিছু লিখেছেন, সো স্পেল চেকিংটা আপনি করে নিতে পারেন। কারণ লেখা ভুল হলে কিন্তু ডিজাইনটা যতই ভালো হয় না কেন, সেটা মেনে নেওয়া যায় না, তাই না? আমাদের যেন টেক্সটের ভিতর কোনো ভুল না থাকে। সো প্রিন্টে দেওয়ার আগে বা কাজ ডেলিভার করার আগে অবশ্যই স্পেল চেকিংটা করে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সটটা কী হয়, যে আমি চাচ্ছি যে কোনো একটা কথা এখানে ভুল হয়েছে, স্টুডেন্ট, আমার এখানে টিচার লেখা উচিত ছিল, আমি স্টুডেন্ট লিখে ফেলেছি। সো উই আর গুড টিচার্স, উই আর গুড ডিজাইনার, এই কথাটা হবে। আমি কি প্রত্যেক জায়গা থেকে আবার স্টুডেন্ট কেটে 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 ডিজাইনার লিখবো বা সেটা লিখবো না? সেটা কি করা যায়? এডিট থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, যে খুঁজে রিপ্লেস করে দেয়া। সো ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতে যাচ্ছেন, কোনটাকে খুঁজে রিপ্লেস করবেন? স্টুডেন্ট। সো লিখেন STUDENT, স্টুডেন্ট। এটা কেটে কি হবে, ধরি স্টুডেন্টস হবে বা যা কিছুই আপনি চাচ্ছেন যে স্টুডেন্ট কেটে টিচার বা ডিজাইনার, তাই না? সো DESIGNER, স্টুডেন্ট কেটে এখন ডিজাইনার হবে। এখন কি চেঞ্জ অল, যদি চেঞ্জ অল দেই, আমার সমস্ত জায়গায় যেখানে যেখানে স্টুডেন্ট ছিল চেঞ্জ হয়ে সেটা ডিজাইনার হয়ে যাবে। দেখেন চেঞ্জ অল দিলাম, 4টা পেয়েছে সে, 4 রিপ্লেসমেন্ট মেড, সে 4টা টোটাল পেয়েছে। এখন কি যেখানে যেখানে স্টুডেন্ট ছিল সেটা ডিজাইনার হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা ওই সেই 3 ইডিয়টস মুভির মতো কি হয়েছিল, সেখানে চমৎকার শব্দটাকে কি বালাৎকার করা হয়েছিল, তাই না? হ্যাঁ, তারপর চলে আসি যে ফিল। বিষয়গুলো খুব ছোটোখাটো বিষয়, এগুলো আমাদের ক্লাসে দেখানো হয়েছে, তারপরও একবার রিপিট করছি যে একটা সিলেকশন করলাম, তাই না? এখন সিলেকশনটাকে আমি ফিল করতে যাচ্ছি, সেটা অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট দিয়ে করা যায়। আবার কি এডিট থেকে ফিল, যেটা হচ্ছে শিফট F5, কিবোর্ড থেকে শিফট F5 প্রেস করার মাধ্যমে ফিল করা সম্ভব। বাট এটাকে আমি ফিল করব কি দিয়ে? দেখেন এখানে লেখা আছে যে ইউজ ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাচ্ছেন ফরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করবেন, সো ওকে দেন। ফরগ্রাউন্ড কালারটা এখানে অটোমেটিক ফিল হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, আর কি আছে? স্ট্রোক। আমি চাচ্ছি যে এই সিলেকশনটাতে একটা স্ট্রোক হবে, তাই না? সেটা কীভাবে সম্ভব? আমি সিলেকশন করে স্ট্রোকে চলে যাচ্ছি। স্ট্রোকে গিয়ে গিয়ে কি কত পিটিতে, মানে কত পিক্সেলে, একটু মোটা করে যদি দিতে চাই পিক্সেল একটু বাড়িয়ে দিতে হবে, তাই না? একটু পিক্সেল বাড়িয়ে দিলাম। যে কোনো কালার এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারছেন, যে এই কালার দিয়ে আপনি একটা স্ট্রোক দিবেন, ঠিক আছে? তারপর কি ইনসাইড সেন্টার, যে স্ট্রোকটা সিলেকশনের সেন্টারে হবে না ভেতরে হবে না বাইরে হবে, এই বিষয়গুলো আপনি দিয়ে দিতে পারেন। সো ওকে দিয়ে, যখন ওকে দিচ্ছেন কি হচ্ছে, আপনার সিলেকশন ওয়াইজ একটা কি স্ট্রোক ক্রিয়েট হয়েছে, তাই না? হ্যাঁ,
এখানে আছে ট্রান্সফর্ম থেকে স্কেল, রোটেট, যে কীভাবে একটা সিলেকশনকে বা একটা অবজেক্টকে স্কেল করা হয়, রোটেট করা হয়, তাই না, ডিসর্ট করা হয়, এই বিষয়গুলো। তারপর এখানে দেখা যাচ্ছে ডিফাইন ব্রাশ প্রিসেটস, যে ব্রাশ কীভাবে মূলত তৈরি করা হয়। খুবই ছোট একটা বিষয়, খুবই সহজ একটা বিষয়। যে কী করতে হয়, ফার্স্টে একটা সিলেকশন করতে হয়। যেমন ফাইল থেকে ওপেন, ধরি আমি এই ফুলটাকে নিয়ে আসি, ওপেন, ঠিক আছে। আমি চাচ্ছি ফুলটাকে দিয়ে একটা করব, ব্রাশ ক্রিয়েট করব। সো কী করতে হবে, যে কোনো ওয়েতে লেসো টুল বা যেটা সেটা দিয়ে এটাকে সিলেকশন করতে হবে, তাই না। আমি কুইক সিলেকশনে চলে যাই, কুইক সিলেকশন দিয়ে আমি ফুলটাকে সিলেকশন করলাম। সো সিলেকশন করার পর চাচ্ছি আমি ছবিটাকে দিয়ে একটা ব্রাশ তৈরি করব, তাই না। সো সিলেকশন হয়ে গেলে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেটে গিয়ে একটা নাম দেন, FLOWER, ফ্লাওয়ার। ওকে, কি হলো, ব্রাশ ক্রিয়েট হয়ে গেল। সেটা কোথায় পাবো, আমি যদি ব্রাশ টুলে চলে যাই দেখা যাবে সবার লাস্টে আমার ব্রাশ তৈরি করাটা আছে, তাই না, এই যে ফ্লাওয়ারটা আছে এখানে। সো এটাকে নিয়ে আমি আপনার ছবিতে বা যে কোনো জায়গাতে সেটা অ্যাপ্লাই করা যাবে, তাই না। এখানে অ্যাপ্লাই হচ্ছে, বা কি আমি নতুন লেয়ারে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, এখানে কি ফিল কালার দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারছি ব্রাশটাকে। আচ্ছা, আর কি আছে, ডিফাইন প্যাটার্ন, যে প্যাটার্ন কিভাবে তৈরি করা যায়, বিষয়গুলো ক্লাসে দেখানো হয়েছিল, তারপর আরেকবার রিপিট করা হচ্ছে যে কিভাবে আসলে প্যাটার্ন তৈরি করা যায়। টুলে গিয়ে এটাকে একটা কপি করি, এটাকে একটা কপি করি, এটা একটা কপি করি। আচ্ছা, এবার কি করছি, এটা সিলেকশন করে আমি এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আলট্রা ডিলাইট। এবার এটাকে সিলেকশন করে এখানে ডিফারেন্ট একটা কালার দিয়ে দেই, আলট্রা ডিলাইট, কন্ট্রোল ডি। এবার কি এটা সিলেকশন করে এখানে একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে দেই, আলট্রা ডিলাইট, কন্ট্রোল ডি। সো বিষয়টা কি, প্যাটার্ন করতে হলে আপনাকে একটা ডিজাইন করে নিতে হবে, যে কোনোভাবেই আপনি ডিজাইন করেন না কেন। আমি সিম্পল একটা ডিজাইন করে দেখালাম, যে ডিজাইনটা করার পর কি করতে হয়, ডিজাইনটাকে সিলেকশন করতে হয়। সো এখন এটাকে আমি কীভাবে সিলেকশন করব, এটাকে সিলেকশন করার সবচেয়ে সহজ ওয়েটা হচ্ছে যে এটা 4টা লেয়ারকে একটা লেয়ার করে ফেলা। এই 4টা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দেওয়ার মাধ্যমে এটা লেয়ার মার্জ হয়ে গিয়েছে, 4টা লেয়ার একটা লেয়ার হয়ে গিয়েছে। এবার যদি আমি কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করি, লেয়ারটা সিলেকশন হয়ে গেল, তাই না। সো ব্রাশের মতনও প্যাটার্ন ডিজাইন করতে হলে আপনাকে প্রথম ডিজাইনটা ক্রিয়েট করতে হয়, খাতাতে লিখে নিতে পারেন যে প্যাটার্ন কীভাবে তৈরি করব, হাউ টু ক্রিয়েট এ প্যাটার্ন। ফার্স্ট মেক ইউর ডিজাইন, দেন সিলেকশন ইউর ডিজাইন, দেন এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নের একটা নেম দিতে পারেন আপনি, স্কোয়ার দিলাম আমি, স্কোয়ার বক্স বা স্কোয়ার যাই কেন কিছু একটা দেন না কেন, ওকে দিচ্ছেন, কি একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল, তাই না। এবার এই লেয়ারটা আমি ডিলিট করে দেই, ঠিক আছে। এবার প্যাটার্নটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। প্যাটার্নটা কোথায় পাবো, প্যাটার্ন টুলসে যেতে হবে, কোথায় আছে, গ্রেডিয়েন্ট টুলের, সরি এখানে ক্লোন টুলের নিচে আছে, ক্লোন স্ট্যাম্প টুলের নিচে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। সো প্যাটার্ন নিয়ে আপনি এখানে আপনার লাস্টে, প্যাটার্নের ভিতরে লাস্টে আপনার প্যাটার্নটা আপনি পেয়ে যাচ্ছেন। দেন কি ব্রাশ সাইজটাকে বড় করে, ঠিক আছে, ব্রাশ সাইজ বড় করে আপনি প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারছেন, তাই না। এভাবে ক্লিক করলে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। সো এই বিষয়গুলো খুবই সিম্পল, এগুলো আসলে ভাইভাতে কোশ্চেন করা হয় যে ব্রাশ তৈরি করে দেখানো বা প্যাটার্ন তৈরি করে দেখানো, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এগুলো আছে পার্জ, এটা সেটা, দেন কালার সেটিংস কীভাবে করা হয়, তারপর কিবোর্ড শর্টকাটসগুলো, যেমন কি আছে যে আমরা যে শর্টকাটগুলো ইউজ করে থাকি মূলত সেগুলো এখানে আছে, দেখেন এডিট থেকে কিবোর্ড শর্টকাটস। তবে এটা দেখাচ্ছি কিন্তু এটাকে ইউজ করবেন না বা এটাকে পরিবর্তন করতে যাবে না। বিষয়গুলো কি আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখানে ফাইল থেকে গিয়ে নিউতে গেলে নিউ কীভাবে নেওয়া হয়, কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ডকুমেন্ট নেওয়া হয়, ও কন্ট্রোল ও দিয়ে ডকুমেন্ট ওপেন করা হয়, তাই না। কোন কমান্ডটার কি আছে, ক্লোজ কন্ট্রোল ডাব্লিউ,
কোন সেভ হচ্ছে কন্ট্রোল এস, কোনটা কি শর্টকাটের মাধ্যমে হয়, এগুলো আবার এডিট করা যায়। আপনি এখানে গিয়ে কন্ট্রোল এন এর পরিবর্তে কন্ট্রোল এ দিলে কি হবে, সেই কন্ট্রোল এ দিয়েই ফাইলকে ওপেন করা যাবে, তাই না? সো এই বিষয়গুলো পরিবর্তন না করে ডিফল্ট যেভাবে দেওয়া আছে, মানে আমরা যেভাবে ইউজ করে অভ্যস্ত সেভাবে আমাদের ইউজ করতে হবে। এখান থেকে আপনি শর্টকাটগুলো দেখে নিতে পারেন, পরিবর্তন করা যায়, বাট পরিবর্তন করবেন না। আপনি এখানে পরিবর্তন করে কন্ট্রোল প্লাস এ দিয়ে দিলেন বা বি দিয়ে দিলেন, দেন অ্যাকসেপ্ট দিবেন, সেটা তারপর থেকে কি কন্ট্রোল এন দিলে সেই আপনার কম্পিউটারে আপনার এই সফটওয়্যারটাতে কন্ট্রোল এন এ তখন ফাইল ওপেন হবে না, কন্ট্রোল এ তে ওপেন হবে, তাই না? সো বিষয়গুলো এগুলো পরিবর্তন না করে আপনি দেখে নিতে পারেন যে এখান থেকে কোন কীভাবে শর্টকাটগুলো মূলত দেওয়া আছে, সব কিছু এখান থেকে আপনি দেখে নেবেন। আচ্ছা, ক্যান্সেল দিয়ে দিলাম আমি। আর কি আছে, এই তো কিবোর্ড শর্টকাটগুলো, মেনুগুলো, প্রেফারেন্স থেকে দেখা যান যে কিছু কাজ আছে এখানে, সেটিংসগুলো কিছু আছে। যেমন প্রেফারেন্স থেকে আপনি যদি ইন্টারফেসে চলে যান, যেখানে আপনার এই ক্যানভাসের কালারটা কোনটা রাখবেন, এটা রাখবেন না এটা রাখবেন না এটা রাখবেন, এগুলো কিছু আছে, তাই না? স্ক্রিন মোডটা ডিফল্ট থাকবে, জেনারেলের ভিতর কিছু সেটিংস আছে, পারফরমেন্স থেকে সেটা ওই যে হিস্টোরি স্ট্যাটাস আছে এখানে, তাই না? কার্সার, ইউনিট, কোনটা কীভাবে কাজ করবে, গাইডগুলো কী কালারের হবে, আমরা যখন রুলার থেকে গাইড নিয়ে আসি সেটা সাইন কালার থাকবে নাকি আপনি অন্য কোনো কালার দিতে চাইলে দিতে পারেন। সো এই বিষয়গুলো প্রেফারেন্সের ভিতর আছে, এগুলো চেঞ্জ না করে মূলত ডিফল্ট যেটা যেভাবে থাকে সেটা সেভাবে রাখাটাই ইউজার ফ্রেন্ডলি এবং ভালো। তো এ ছিল মোটামুটি কি আমাদের ফাইল মেনু আলোচনা হলো, এডিট মেনু আলোচনা হলো। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ইমেজ মেনুটা। ইমেজ মেনুতে কী কী আছে দেখি, যে মুড, ইমেজ মেনুর ভিতরে বিভিন্ন মুড আছে। ধরেন একটা ছবি আমি ওপেন করে নিই, ফাইল থেকে ওপেন, কোনো একটা ছবি ওপেন করলাম, ঠিক আছে? এখন এই ছবিটার বিভিন্ন মুডে আমরা জানি যে 5টা কালার মুড আছে, সেটা আমরা ইমেজ থেকে মুডের ভিতর দেখতে পাচ্ছি, যে গ্রে স্কেল, বিটম্যাপ, ইন্ডেক্স, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, তাই না? এগুলো। সো আপনার এটা আরজিবি আছে, আপনি চাচ্ছেন এটাকে সিএমওয়াই মুডে কনভার্ট করবেন। সো এখান থেকে জাস্ট সিএমওয়াইকে কালার সিলেক্ট করেন, ওকে দেন, এই ফাইলটা সিএমওয়াইকের জন্য রেডি হয়ে গেল, ঠিক আছে? এই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে সিএমওয়াইকের জন্য এটা রেডি হয়ে গেল। আবার আপনি আরজিবি করতে চাইলে কোনো সিএমওয়াইকে ফরম্যাটকে মুডে গিয়ে এটাকে আরজিবি করে দেন, দেখেন এটা আরজিবি মুডে চলে আসলো, চ্যানেল থেকে দেখা যাচ্ছে। তারপর আছি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, যে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টের ক্লাসে বিষয়গুলো সব কিছু দেখানো হয়েছে, যে ইমেজ অ্যাডজাস্টমেন্টগুলো কীভাবে করা হয়, মূলত একটা ছবিকে কীভাবে সুন্দর করে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় সেই বিষয়গুলো আজকে শর্টলি ব্রিফ করে দিচ্ছি আরেকবার, যে আসলে বিষয়গুলো কী, যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কি, ব্রাইটনেস অ্যান্ড কনস্ট্রাক্টস। এখানে কি হয়, যে একটা ছবির ব্রাইটনেস আপনি কীভাবে কমাতে পারেন আর বাড়াতে পারেন, তাই না? ব্রাইটনেস খুব বেশি আছে, আপনি কমিয়ে দিতে পারেন, বা ব্রাইটনেস একটু কম মনে হচ্ছে, আপনি ছবি তুলেছেন, ব্রাইটনেস খুব কম, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন, তাই না? বা কনস্ট্রাক্টসটা আপনি একটু বাড়িয়ে কমিয়ে এইভাবে অ্যাডজাস্টমেন্টটা করতে পারেন, ঠিক আছে? তারপর কি আছে, আমি একটা নিউ লেয়ার নিয়ে নিই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেভেলস, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল, লেভেলটা কি হয়, যে ব্রাইট সাদা জায়গাগুলোকে আর একটু সাদা করে, কালো জায়গাগুলো, মানে এখানে ব্রাইট অংশগুলো আরও ব্রাইট হচ্ছে, তাই না? আর এখান থেকে হোয়াইট অংশগুলো আর একটু হোয়াইট হচ্ছে, দেখেন। সো লেভেলে সাদা ব্রাইটনেসটাকে আরও বাড়ানো যায় আর ডার্কনেসটাকে আরও ডার্ক করা যায়, হ্যাঁ, এটা হচ্ছে লেভেল দিয়ে, ওকে। তারপর কি আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, কন্ট্রোল এম, কার্ভসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। এখানেও বিভিন্ন কার্ভ থেকে ছবিকে ব্রাইটনেস বাড়ানো, ঠিক আছে? ব্রাইটনেস বাড়ানো বা নিচের দিকে নিলে ব্রাইটনেস কমানো বা ডার্কনেসটাকে বাড়ানো করা সম্ভব হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তবে এগুলো খুব বেশি পরিবর্তন করতে যাবেন না। কোনো একটা ছবিতে আপনার ছবি তুলেছেন, দেখা যাচ্ছে খুব বেশি একটু আলো পড়ে গিয়েছে, তাই না? সো আপনি এখান থেকে কার্ভস থেকে বা লেভেল থেকে বা ব্রাইটনেস থেকে একটু কমিয়ে দিতে পারেন আলোটা, তাহলে একটু ভালো দেখা যাবে। বা একটু অন্ধকার লাগছে ছবিটা, আপনি ব্রাইটনেসটাকে বা লেভেলটাকে একটু, হোয়াইট অংশটা ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। এগুলো খুব বেশি পরিবর্তন করলে মানে সেটা খুব একটা ভালো দেখায় না, তাই না? হ্যাঁ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এক্সপোজার বাড়ানো কমানো, ভিব্রেন্স, হিউ স্যাচুরেশন। যেমন হিউ স্যাচুরেশনে কী হয়, এই ছবিটাতে হয়তো ভালো বোঝা যাবে না, আমি অন্য একটা ছবি নেই, একটা কালারফুল ছবি নেই, ধরি এই ফ্লাওয়ারটা নেই, বা হ্যাঁ এটাই নেই। এখানে কি হচ্ছে দেখেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন সব কালারগুলো দেখা যায়। এখানে আপনি কালার পরিবর্তন করে দেখেন, সব এটা কত রঙের, কি হলুদ ছিল গোলাপি হয়ে গেল, তাই না? লাল, সবুজ, নীল, তো অনেক কালার ভ্যারিয়েশন এখানে নিয়ে আসা যাচ্ছে, ঠিক আছে? অনেক ধরনের কালার নিয়ে আসা যায়। আবার কি হয়, যে কালারগুলো যেমন এখান থেকে স্যাচুরেশন থেকে কমানো, একটু হালকা করতে চাচ্ছেন বা একটু বাড়াতে চাচ্ছেন, তাই না? কালারকে আরও ডার্ক করা বা করা, তো এই বিষয়গুলো মজার, যে একটা ইমেজকে আসলে অনেকভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়। ছবিটা ছিল একরকম, ইয়েলো কালারের ফুলগুলো ছিল, এখন এগুলো কি রেড কালার করা হয়েছে, হিউ স্যাচুরেশন বাড়িয়ে কমে। আর লাইটনেস থেকে কি হয়, যে লাইট কমবে,
তাই না? একটু লাইট বেশি হচ্ছে, কমতে 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 একবার কালো হয়ে যাবে, আর একটু আলো বাড়বে, বাড়তে বাড়তে কি একবার সাদা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সো এগুলো বিষয়গুলো খুব বেশি বাড়িয়ে কমিয়ে না করে সিম্পল যতটুকু রিয়েলিটি রেখে কাজ করা যায় ততটাই ভালো। কালারাইজ দিলে এখান থেকে কালার একটা পরিবর্তন হয়ে আসবে, ঠিক আছে? তাছাড়া এখান থেকে কিছু মাস্টার আছে যে আছে যে রেড অংশটাকে আপনি নিয়ে কাজ করবেন, বা ইয়েলো কালারটার উপর কাজ করবেন, বা গ্রিন কালারটার উপর কাজ করবেন, বা এখান থেকে কিছু কাস্টম আছে। যেমন ধরো আমি এগুলো কিছুই করলাম না, ক্যান্সেল দিয়ে দিলাম। কোথায় ছিলাম আমি? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কোথায়? হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে গিয়ে কিছু প্রিসেট আছে, যেমন সায়ানোটাইপ, দেন এটা ইন্টারসেক্ট ওল্ড স্টাইল, তাই না? এগুলো ড্রপ ডাউন দেওয়ার মাধ্যমে একটা একটা করে আসছে। শেফিয়া, যেগুলো দেখা যায় আমাদের সবার সেলফোনেও কিছু এ ধরনের মুড থাকে ছবি তোলার, সেফিয়া মুড, তাই না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুড, ইয়েলো বুস্ট, এ ধরনের কিছু আমাদের ছবি থাকে, ওল্ড স্টাইল। সো এটা কিছু ডিফল্ট প্রিসেট দেওয়া আছে, যেটা নেবেন সে ধরনের একটা ফ্লেভার আপনার ছবিতে চলে আসবে। মূলত এই কাজগুলো হয় ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে। কি দেখাচ্ছিলাম? হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স কীভাবে করা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, ইনভার্ট, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, ছবিটা কি ইনভার্ট হয়ে যাওয়া, কালারটা ইনভার্ট হয়ে যায় যে কোনো ছবি কন্ট্রোল আই দেওয়ার মাধ্যমে। আচ্ছা, তারপরে এখানে আছে পোস্টারাইজ করা, তাই না? শ্যাডো, এইচডিআর টোনিং করা, একটা ছবিকে এইচডিআর গ্রুপ দেয়া, তারপর ডিস্যাচুরেট করে দেয়া, পুরো ছবিটা ডিস্যাচুরেট হয়ে যাবে, যেটা শিফট কন্ট্রোল ইউ প্রেস করার মাধ্যমে শর্টকাট, আপনি শিফট কন্ট্রোল ইউ প্রেস করলে পুরো ছবিটা ডিস্যাচুরেট হয়ে যায়। হ্যাঁ, তারপর ম্যাচ কালার বা রিপ্লেস কালার, একটা কালারকে রিপ্লেস করে দেয়া, কিভাবে আসলে একটা কালারকে রিপ্লেস করা হয়, যেমন যদি আমরা দেখি যেখান থেকে কালার পিক করতে হয়, তাই না? আপনি এখান থেকে ইয়েলো কালারটাকে পিক করছেন, ইয়েলোর যেই শেডগুলোকে আপনি ধরে দিচ্ছেন, তাই না? সেগুলো সব এই প্লাসটা থাকা অবস্থাতে, প্লাসটা রেখে আপনি যে কালারগুলো পিক করছেন সেই সমস্ত কালার পিক হচ্ছে, তাই না? পিক করার পর এটা ইয়েলো, এই কালারটা আছে, আপনি চাচ্ছেন এটা পরিবর্তন করবেন অন্য একটা কালার দিয়ে, ঠিক আছে? আপনি চাচ্ছেন এটা এরকম পিঙ্ক একটা কালার দিয়ে পরিবর্তন করবেন, দেন ওকে দেন, এটা ওই ধরনের পরিবর্তন হয়ে গেছে। এক্ষেত্রে যত কালার শেড আপনি এই প্লাসে থাকা অবস্থাতে পিক করে দিবেন, ততগুলো শেড অন্য একটা কালার দিয়ে পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া আপনি হিউ স্যাচুরেশন থেকেও করতে পারেন, যে শেডগুলো আপনি এখান থেকে পিক করে দিয়েছেন সেই শেডগুলো অন্য একটা কালারে এখানে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে এটার উপর করতে পারেন। তো এভাবে মূলত রিপ্লেস কালারের কাজটা করা হয়, যে একটা কালারকে রিপ্লেস করে আরেকটা কালারে নিয়ে আসা। কোথায় ছিলাম? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেট, রিপ্লেস। সো মূলত এই বিষয়গুলোই ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ইউজ হয়ে থাকে। তাছাড়া আছে এখানে ইমেজ সাইজ, যে কোনো একটা ছবির এখন এটার সাইজ কত আপনি কিভাবে জানবেন, সেটা আমরা ইমেজ থেকে ইমেজ সাইজে যেতে পারি, যেটা শর্টকাট হচ্ছে আল্ট্রা কন্ট্রোল আই, যেখান থেকে ইমেজ সাইজ দেখা যাচ্ছে যে ছবিটার সাইজ হচ্ছে 1024x768 পিক্সেল। হ্যাঁ, তারপর আছে এখান থেকে ক্যানভাস সাইজ, যে ক্যানভাস সাইজটা আসলে কিভাবে বড় ছোট করা যায়, এটা আপনাদের ওয়েব টেমপ্লেটের ক্লাসে দেখানো হয়েছে, এখন আর এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তারপরে চলে আসি যে কি ইমেজ সাইজের পর কি আছে, ইমেজ রোটেশন, যে ছবিটা এভাবে আছে আপনি 90 ডিগ্রিতে নিতে চাচ্ছেন, এভাবে 90 ডিগ্রি হয়ে গেল, তাই না? সেভাবে রোটেশনটাকে চেঞ্জ করা যায়। ডুপ্লিকেট, যেটা আমরা বলি যে কোনো ছবিকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে হলে মূলত কি করতে হয়, আমাকে ছবিটা নিয়ে এসে সেই ছবিতে কাজ না করে ছবিটাকে ডুপ্লিকেট নিয়ে করে কাজ করা ভালো, তাই না? মানে এই ছবিটাকে আমি কিছু ইমেজ অ্যাডজাস্টমেন্ট করবো, সেই ছবিটাকে নিয়ে এসে আমি যদি ইমেজ থেকে ডুপ্লিকেট করে নেই, সেটা কি হয়, ওকে দিলে নতুন একটা উইন্ডোতে চলে আসে, দেন আগেরটাকে আমি কেটে দেই। এতে করে বেনিফিটটা কি, যখন আমি আগের ছবিতে নিয়ে যে ছবিটা আমি ওপেন করলাম সেই ছবিতেই কাজ করতে যাচ্ছি ডুপ্লিকেট না করে, তাই না? তখন আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট করছেন বা এটা সেটা রিটাচ করছেন, তাই না? কোনো কিছু করা অবস্থায় যদি আপনার হাত থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে, সাথে সাথে কি হবে, অরিজিনাল ছবিটা সেভ হয়ে যাবে, তাই না? এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হয়, যে একটা ছবি নিয়ে এসে সেটাতে রিটাচ বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট না করে আমি নতুন করে সেটাকে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে সেই ডুপ্লিকেট ডকুমেন্টটাতে যদি কাজ করি, তখন ভুলবশত কন্ট্রোল এস প্রেস করলেও সেটা সেভ করার জন্য নতুন লোকেশন যাবে, যে বা নতুন ফাইল নেম দিতে বলবে, যে এই ফাইল নেম দিয়ে কোথায় সেভ করবো এটাকে দেখা দাও, ঠিক আছে? সো এর জন্য ছবিকে ডুপ্লিকেট করে নিতে হয়। এই তো, তারপর কি আছে, অ্যাপ্লাই ইমেজ ক্যালকুলেশন ভ্যারিয়েবলস, এই বিষয়গুলো মূলত ইমেজ মেনুর ভিতর আছে। তারপর লেয়ার মেনু, তো আমরা জানি যে লেয়ার মেনু
ক্লাসে এগুলো দেখানো হয়েছে যে আসলে নতুন লেয়ার কিভাবে নিতে হয়, কিভাবে লেয়ার ডুপ্লিকেট করতে হয়, লেয়ারকে রিনেম করা যায় এই লেয়ারগুলোকে, তাই না? এখান থেকে আবার এগুলো লেয়ারের ভিতরেও করা যায় মার্জ, যেমন কি একটা কন্ট্রোল ই দিয়ে মার্জ করা, মার্জ ভিজিবল করা, ফ্ল্যাটেন ইমেজ করা, এগুলো সব কিছু ক্লাসে দেখানো হয়েছে। ক্লিপিং মাস্ক, যেগুলো আমরা সব শর্টকাট দিয়ে করে থাকি, তাই না? স্মার্ট অবজেক্ট তৈরি করা, সব লেয়ারের কাজগুলো, যেমন লেয়ারে রাইট ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলি, তাই না? এখান থেকে আছে, এখান থেকে আপনি করতে পারেন। গ্রুপ, যেগুলো আমরা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দেই, সাথে সাথে গ্রুপ হয়ে যায়, তাই না? লেয়ার হাইড করা, যেমন আইটা তুলে দেওয়া, সেটা হচ্ছে লেয়ার হাইড করা। সো এই বিষয়গুলো, লেয়ারের বিষয়গুলো সব আমরা লেয়ার থেকে দেখেছি, এখান থেকে মেনু থেকেও দেওয়া আছে বিষয়গুলো। তারপর আছে টাইপ মেনু, টাইপ মেনুর বিষয়গুলো টাইপের ক্লাসে দেখানো হয়েছে সব বিষয়গুলো। যেমন আপনি টাইপ মেনুতে কিছু লিখছেন, ঠিক আছে? এই লেখাগুলো আসলে কি করা যায়, যে ক্যারেক্টার প্যানেলটা কন্ট্রোল টি দেওয়ার মাধ্যমে যেটা চলে আসে, অ্যান্টিলিয়াস, অরেশন টাইপ, তাই না? একটা টেক্সটকে রাস্টারাইজ করা, যেটা আমরা লেয়ারে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে থাকি, সেটা এখান থেকে করা যাচ্ছে। ওয়েব টেক্সট, যেটা এখান থেকে যে এই অপশনটা এখান থেকে চলে আসে, তাই না? ল্যাঙ্গুয়েজ অপশন, আপনার কি অপশনটা এখানে ডিফল্টভাবে থাকবে, এই হচ্ছে ট্যাব মেনুর ভিতর আছে। আর কি সিলেক্ট মেনুর ভিতর কি আছে, যে সব কিছু সিলেক্ট হবে, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি যেটা আমরা দেখে থাকি, তাই না? এটা এখানে আছে, দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করা হয়, ঠিক আছে? যেগুলো আমরা একটা সিলেকশন করে নিই, করলে বোঝা যাবে যে অপশনগুলো কি আছে। যে ডিসিলেক্ট করা, ইনভার্স করা, একটা সিলেকশন এভাবে করা আছে, আমি চাচ্ছি এটাকে ইনভার্স করব, তাই না? শিফট কন্ট্রোল আই দিলে কি হয়, যে এইটুকু সিলেকশনের পরে যা আছে সেটা সিলেকশন হয়ে গিয়েছে, তাই না? এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, কি হয়, নতুন একটা লেয়ার নিয়ে যদি এখন আমি একটা কালার অ্যাপ্লাই করি, তখন দেখা যাবে সিলেকশনের বাইরে ইনভার্স করে ফেলেছি, সেই জায়গাটা সিলেকশন হয়েছে, সেখানে কালার অ্যাপ্লাই হয়েছে। তো বিষয়গুলো এটাই, যে আসলে এভাবে কি করা যায়। তারপরে কি আছে, সিলেকশন ইনভার্স করা, অল লেয়ার্স, তাই না? কালার রেঞ্জ, মডিফাই, একটা সিলেকশনকে কীভাবে মডিফাই করা যায়, এটা একটা বর্ডার দিব, মডিফাইতে গিয়ে বর্ডার দিয়ে আপনি করেন, ওকে দেন, এটার একটা দেখেন বর্ডার চলে আসলো। এবার যদি আপনি কালার দেন, নতুন একটা লেয়ার নিয়ে নিই, এটা ডিলিট করে দিই। নতুন একটা লেয়ার নিয়ে যখন অল্টা ডিলিট দিচ্ছেন, একটা বর্ডার ক্রিয়েট হয়েছে সিলেকশনের ভিতরে, তাই না? তাছাড়া কি আছে, বর্ডার স্মুথ করা, এই সিলেকশনটাকে আপনি স্মুথ করবেন, ধরেন 5 পিক্সেলে বা 10 পিক্সেলে এটাকে স্মুথ করবেন, 10 পিক্সেল দিয়ে ওকে দেন, এটা একটু স্মুথ হয়ে গিয়েছে, তাই না? এখন আপনি কালার অ্যাপ্লাই করলে এটা স্মুথ, এই যে পাশগুলো কি হার্ড কর্নারগুলো একটু স্মুথ হয়ে গিয়েছে, তাই না? এটা রেক্টেঙ্গুলার ছিল, এই জায়গাটা স্মুথ হয়ে গিয়েছে, এটা সিলেকশনের মাধ্যমে করা সম্ভব। তারপর আছে সিলেক্ট থেকে মডিফাই, এখান থেকে এক্সপান্ড করলে কি হয়, ধরে এটাকে আপনি 10 পিক্সেলে এক্সপান্ড করবেন, ছবিটা আরেকটু বড় হয়ে যাবে, তাই না? একটু এক্সপান্ড হলো, ঠিক আছে। তারপর দেখা যায় যে সিলেক্ট মেনু মডিফাই, এখানে কন্ট্রাক্ট কি হবে, একটু ছোট হবে, আপনি এটাকে 20 পিক্সেলে কন্ট্রাক্ট করবেন, কি হচ্ছে, এটা আরও 20 পিক্সেল ছোট হয়ে আসলো। সো মানে এখান থেকে কিন্তু ভাইভাতে অনেক কোশ্চেন হয় যে সিলেক্ট মেনু থেকে একটা সিলেকশন করে সেটাকে ছোট করা, বড় করা, তাই না, স্মুথ করা, এই ছোটোখাটো কোশ্চেনগুলো ভাইভাতে আমরা জিজ্ঞেস করে থাকি। ফেদার অ্যাপ্লাই করা, যে আসলে কীভাবে ফেদার অ্যাপ্লাই করা যায়, তাই না? এখান থেকে ফেদার আপনি চাচ্ছেন 5 পিক্সেল বা 15 পিক্সেল একটা ফেদার অ্যাপ্লাই করবেন, তাই না? ওকে দিয়ে যখন আপনি অল্টার ডিলেট দিচ্ছেন, এখন কি ফেদার অ্যাপ্লাই হচ্ছে এখানে। সো বিষয়গুলো আসলে এভাবেই করা হয়, মডিফায়ার ভিতরে এগুলো আছে। ট্রান্সফর্ম সিলেকশন, একটা সিলেকশনকে কি করা, ট্রান্সফর্ম করা। যেমনটা হচ্ছে, আমি একটা ছবি ওপেন করে দেখাই, ধরি কোনটা ওপেন করব, ধরি এটাই ওপেন করলাম, এটা ওপেন করে আমি এখানে একটা সিলেকশন করলাম, ঠিক আছে? এখানে একটা সিলেকশন করলাম, এখন আমি বলছি যে সিলেকশনটা আরেকটু বড় হবে বা আরেকটু ছোট হবে, আপনি কি করলেন, কন্ট্রোল টি দিয়ে যখন সিলেকশনটাকে একটু বড় করতে যাচ্ছেন, কি হচ্ছে বিষয়টা, সিলেকশনের সাথে সাথে ছবিটাও বড় হয়ে আসছে, তাই না? সো এটা এভাবে করা হয় না আসলে মূলত। তাহলে এটা কীভাবে করা হয়, যে একটা সিলেকশন করার পর সিলেকশনটাকে ট্রান্সফর্ম করা, সেটা কন্ট্রোল টি দিয়ে না, সিলেকশন করার পর আপনি কোথায়, সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশনে গিয়ে যখন আপনি সিলেকশনটাকে বড় করছেন, তখন মূলত সিলেকশনটাই বড় হচ্ছে, তার সাথে কিন্তু ছবিটা বড় হচ্ছে না, তাই না? হ্যাঁ, বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে আসলে কীভাবে এই জিনিসগুলো কাজ করে। সেভ সিলেকশন, একটা সিলেকশনকে সেভ করে রাখা। তারপর চলে আসি ফিল্টার মেনু। ফিল্টার মেনু দেখি কি আছে, যদি আমরা একটু দেখি, যে মজার বিষয়, যে ফিল্টার গ্যালারিগুলো যদি আমরা একটু দেখি, এখান থেকে ব্লারের ভিতর কিছু অপশন আছে, ডিস্টোর্টের ভিতর কিছু আছে, নয়েজের ভিতর কিছু আছে, এগুলো প্রত্যেকটা কি একটা ইমেজকে ফিল্টারিং করা হয়, তাই না? আমি জাস্ট এগুলো সব কিছুই পাবো, আমি এখানে গ্যালারিতে চলে যাই,
ফিল্টার গ্যালারিতে চলে যাই, এখানে দেখেন সব বিষয়গুলো, সে আর্টিস্টিক ব্রাশ, ব্রাশ স্টোর সব কিছু আছে। আপনি জুম ছোট বড় করে এখান থেকে জাস্ট একটাতে নিয়ে নেন, নিয়ে এই অ্যাপ্লাই করেন, সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিবোর্ড থেকে রাইটারও প্রেস করার মাধ্যমে হয়, বাট এখানে হচ্ছে না কেন আমি বুঝলাম না। ঠিক আছে, দেখেন যে কোনোটা আপনি সিলেক্ট করছেন সেটা কি সে ধরনের একটা ইফেক্ট চলে আসলো, তাই না? এখান থেকে ব্রাশ স্ট্রোকের ভিতর অনেক কিছু আছে। সো একটা ছবিকে, একটা ইমেজকে আপনি কীভাবে ফিল্টারিং করতে পারেন, মানে আর্টিস্টিক একটা রূপ বা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার মতন, তাই না, স্কেচ করার মতন এখানে বিষয়গুলো, ব্রাশ অ্যাপ্লাই করা, ডিস্টোর্টের ভিতরে ধরনের কিছু গ্লোজি গ্লাস এটা সেটা আছে, ওশিয়ান রিপল, তাই না, স্কেচ আপনি একটা হাতে আঁকলে কীভাবে হতো, কেমন হতো, তাই না। এখানে পিঙ্ক কালার অ্যাপ্লাই হচ্ছে কারণ আমার ফরগ্রাউন্ডে পিঙ্ক কালার নেওয়া আছে বোধহয়, তার জন্য। ঠিক আছে, এই বিষয়গুলো এখান থেকে আপনি একটা ছবিকে ফিল্টারের মাধ্যমে বিভিন্ন কিছু করা যায়। ওয়াটার পেপার, দেখেন ওয়াটার পেপারের একটা এখানে চলে আসছে। এখানে প্রতিটা যেটি আপনি সিলেক্ট করছেন না কেন তার সাথে কি আছে, এখানে ডায়ামিটার আছে, যেগুলো আবার আপনি বাড়িয়ে কমিয়ে আরও বেশি পরিবর্তন এগুলো করা যাবে, তাই না। ব্রাইটনেস কমানো, কনস্ট্যাক্স, সো এই বিষয়গুলো দেখে নেবেন। ওকে দিলে হয়ে যেত, আমি ক্যান্সেল দিলাম। এই ছিল মূলত আমাদের মেনু ডিটেলস ক্লাসের, যেটা আপনাদের মডিউলে আছে, যে এডিট মেনু, সিলেক্ট মেনু, ইমেজ মেনু, ফিল্টার মেনু, এই বিষয়গুলো মূল আলোচনা করার জন্য। তাছাড়া আছে কি ভিউ থেকে যে কি হয়, যেমন স্ক্রিন মুডগুলো আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, যে 3টে স্ক্রিন মুডের কাজ কি আপনাদের সবার জানা আছে। জুম ইন জুম আউট কীভাবে করা হয়, ফিট অন স্ক্রিন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও, যে কন্ট্রোল ও দিলে কি হয়, যে একটা ছবি পুরো ফিট স্ক্রিন মতো সেটা ফিট হয়ে যায়, স্ক্রিন অনুযায়ী ফিট হয়ে যায়, যে সাইজের ছবি থাকে না কেন, সেটা বড় হোক আর ছোট হোক, তাই না। তাছাড়া কি আছে, কন্ট্রোল 1, দেখেন কি হয়, অ্যাকচুয়াল পিক্সেল, আপনি কন্ট্রোল 1 দেওয়ার মাধ্যমে যেটা অ্যাকচুয়াল পিক্সেল সেটা আপনার কাছে শো করবে, তাই না। সেটা বড় ছবি হোক বা ছোট ছবি হোক, অ্যাকচুয়াল পিক্সেলটা আপনার কাছে চলে আসবে, সেটা কন্ট্রোল 1 দেওয়ার মাধ্যমে। তারপর এই বিভিন্ন কিছু গ্রিড শো করবেন, তাই না, হাইড করবেন, এই বিষয়গুলো। লক গাইড, যেটা আমরা কীভাবে গাইডকে লক করতে পারি, এই বিষয়গুলো। আর উইন্ডো তো আমরা জানি যে আমাদের এখানে ফ্লোটিং প্যানেলে যা কিছুই আছে না কেন, কালার, হিস্টোরি, লেয়ার, প্যারাগ্রাফ স্টাইল, তাই না, টাইম লাইন, সমস্ত কিছু আমরা এখান থেকে পাই, তাই না। এখান থেকে কেটে দিলে চলে যাবে, আবার উইন্ডো থেকে আমরা এখান থেকে এখান থেকে যে ফ্লোটিং প্যানেলগুলো আছে এখান থেকে আমি নিয়ে আসতে পারি উইন্ডো থেকে। তো মূলত এই ছিল মেনু ডিটেলসের ক্লাসটা। মেনু ডিটেলসের ক্লাসটা আসলে এখান থেকে ইম্পর্টেন্ট, যে ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হয়, তাই এটা আলোচনা করা হলো। এবং এখান থেকে মূলত ভাইভাতে কোশ্চেনগুলো হয়ে থাকে। সো মেনু ডিটেলসের ক্লাসটা সবাই ভালো করে টিউটোরিয়ালটা দেখবেন এবং এই প্র্যাকটিসগুলো একটু রাখবেন, যে এই ছোটোখাটো বিষয়গুলো থেকে ভাইভাতে যে কোনো ধরনের কোশ্চেন হয়ে থাকে যেন আপনারা অ্যান্সার করতে পারেন, চটপটভাবে করে দেখাতে পারেন। তার জন্য মেনু ডিটেলস ক্লাসটা নেওয়া। আশা করি ক্লাস সবার ভালো লেগেছে, বিষয়টা সবাই ভালো করে আরেকবার প্র্যাকটিস করবেন।